বর্তমানে কিন্তু যারা ক্যামেরা কিনতেছে ম্যাক্সিমামই কিনতেছে মিররলেস ক্যামেরা, তারপরেও কেউ কেউ কিন্তু ডিএসএলআর ক্যামেরা কিনতেছে এর দাম কম হিসাবে, শুধু বডির দাম কম এটার জন্য না, মিররলেসের লেন্সের থেকে কিন্তু ডিএসএলআর ক্যামেরার লেন্সের দাম এখনো অনেক কম। সো এই কারণে অনেকে ডিএসএলআর কিনতেছে এবং অনেকে আমার মতো আছে যারা অনেক আগে থেকে ডিএসএলআর ইউজ করতেছে, তাদের মিররলেসে এখনই সুইচ হওয়া সম্ভব হচ্ছে না। সো এই ভিডিওটা তাদের জন্য। সো আমরা ডিএসএলআর ক্যামেরা কেনার ক্ষেত্রে যেই কাজটা করি সেটা হচ্ছে কিট লেন্স কিনি, যেটা আমি ভুল বলবো না, বাট কিট লেন্সে আপনার ফুটেজ খুব একটা ভালো আসবে না, সেটা ভিডিও বলেন বা ছবি বলেন। এই ক্ষেত্রে অনেকে যেটা করে সেটা হচ্ছে 50mm যেটা প্রাইম লেন্স সেটা কিনে, বাট আমার সবসময় সাজেস্ট থাকে যে প্রথম লেন্স কিনতে গেলে অবশ্যই আপনি কিট লেন্স কিনবেন। বাট যেটা বললাম সেকেন্ড লেন্স হিসেবে সবাই 50mm প্রাইম লেন্সটা ইউজ করে, বাট 50mm প্রাইম লেন্সের যেটা সমস্যা সেটা হচ্ছে আপনি অনেক দূরে আপনাকে ক্যামেরা রাখে আপনি শুট করতে পারবেন, আপনি রুমের ভিতরে শুট করতে গেলে একটু মানে প্যারা হয়ে যায়। সো সেক্ষেত্রে যেটা অপশন সেটা হচ্ছে 24mm লেন্স কিনা, যেটা ক্যাননের EF-S লেন্স। সো আজকে আমি এই 24mm লেন্সটার একটা আনবক্সিং এবং রিভিউ দিব। তার আগে আমি যেটা বলে রাখি যে যেটা আমি প্রথমেই বললাম যে কিট লেন্স আমি কখনো ভুল বলবো না, এর কারণ আমিও মানে প্রথমেই 50mm যে লেন্সটা সেটা নিয়েছিলাম, তারপরে 50mm যখন বুঝলাম যে আমার রুমে এটা দিয়ে শুট করা পসিবল না, তখন আমি কিট লেন্স নেই। কিট লেন্স নেওয়ার পরে আমি যেটা দেখলাম যে আমি যদি 22 বা 24mm এই রেঞ্জের কোনো আমি লেন্স নিতে পারি, সেক্ষেত্রে আমার এইভাবে ভিডিও শুট করাটা সুবিধার হবে এবং আমি কোয়ালিটিও ভালো পাবো। তখন আমি যেটা করলাম, আমি 24mm লেন্সটা কেনার চিন্তা করলাম, বাট আমি কোথাও পাচ্ছিলাম না 24mm যে লেন্স সেটা। অনেক অপেক্ষা করার পরে আমি স্টারটেকের লেন্সটা পাই এবং স্টারটেক থেকে লেন্সটা কিনি। সো আজকে আমি সেটারই আনবক্সিং দিব এবং তারপরে একটা রিভিউ দিব। চলুন প্রথমে আনবক্সিং দেখে নিই। চলুন আমরা বক্সটা খুলে নেই। এই বক্সটা 50mm এর যে বক্স সেরকমই অনেকটা দেখতে। এটা একটা পেপার যেটা সব জায়গায় থাকে এবং তারপরে হচ্ছে লেন্সটা পলি দিয়ে খুব ভালো মতো প্যাক করা ছিল। এটা একটা ভালো দিক, কারণ ডেলিভারির সময় কিন্তু ধাক্কা লাগতে পারে। সো এই পলি থাকার কারণে ধাক্কাটা এটা অবজার্ভ করে নেবে এবং আমাদের লেন্সটা সুরক্ষিত থাকবে। সো এই ছিল আনবক্সিং। চলুন আমরা রিভিউতে চলে যাই। সো আজকের আমি রিভিউটা মেইনলি দিব কিট লেন্সের সাথে তুলনা করে। আমি 50mm এর সাথে তুলনা করে লেন্সটার রিভিউ দিব না, কেননা আমি সবাইকে সাজেস্ট করবো কিট লেন্স নেওয়ার পরে এই লেন্সটা নেওয়া, 50mm লেন্স না নেওয়া, যদি আপনি আমার মতো বাসার ভিতরে ভিডিও শ্যুট করতে চান। সো আমি প্রাইম লেন্সের সাথে এই লেন্সটা মানে 50mm প্রাইম লেন্স এবং 24mm প্রাইম লেন্স এই দুটো একটা সেপারেট ভিডিও করবো। আমিও যেহেতু প্রথমেই এই 50mm লেন্সটা নিয়েছিলাম, সো আমার কাছে এই লেন্সটা আছে এবং আমার এটা একটা প্ল্যান যে আমি দুটোটা সেপারেট ভিডিও করবো। সো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ থাকবে 24mm লেন্সের উপরে। এই লেন্সটা যদি কিছু ফিচারের কথা বলি, তাহলে যেটা আমি আগে বললাম, ফোকাল লেন্থ হচ্ছে 24mm, যেটা আপনি যদি ফুল ফ্রেমের সাথে কম্পেয়ার করেন সেটা হচ্ছে আপনার 38.4mm হবে। প্রথমে যেটা বললাম যে কিট লেন্স নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার অ্যাপারচার 3.5 থেকে শুরু, বাট এই লেন্সের সাথে যেটা সুবিধা আপনি ম্যাক্সিমাম অ্যাপারচার পাবেন 2.8। সো মানে অ্যাপারচার কম হওয়ার কারণে যেটা হবে আপনার পিছনে ব্লারও বেশি হবে, প্লাস আপনার আলো কম লাগবে। আপনি 3.4 ইউজ করার ফলে যে পরিমাণ আলো আপনার লাগবে, আপনার 2.8 এর লেন্স ইউজ করার ফলে কিন্তু সেই পরিমাণ আলো আপনার লাগবে না। যদি লেন্স কনস্ট্রাকশনের কথা বলি, তাহলে এটা 6টা এলিমেন্টস আছে 5টা গ্রুপে। এই লেন্সটা আপনি অটো ফোকাস এবং ম্যানুয়াল ফোকাস দুইভাবে ইউজ করতে পারবেন। এটার ক্লোজ ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে 0.52 ফুট, মানে 6 ইঞ্চির একটু বেশি, আপনি 6 ইঞ্চি ধরতে পারেন। এবং এটা যে ফিল্টার সাইজ এটা হচ্ছে 52mm এবং এটা একটি APS-C ক্রপ সেন্সর। আপনি ফুল ফ্রেম বডিতে এই লেন্সটা ইউজ করতে পারবেন না, ইউজ করলে একটা ব্ল্যাক বারের মতো আসবে। এটা যদি আমি ডায়ামিটার বলি তাহলে 68.2 × 22.8mm। এটার ওয়েট হচ্ছে মাত্র 125 গ্রাম। সো এইটা খুবই একটা ভালো, আপনি যদি একা শুট করেন, হ্যান্ডেল শুট করেন, সেক্ষেত্রে এই ওয়েটটা আপনার খুবই একটা প্লাস পয়েন্ট আমি ধরবো। সো এটার অ্যাপারচার যেটা বললাম, এটা ন্যূনতম আপনি 2.8 অ্যাপারচারে শুট করতে পারবেন। এবং যদি আপনার একটু ডার্ক ভাইব দরকার হয়, অথবা যদি এরকম হচ্ছে যে আপনার অনেক বেশি আলো আছে, বা আপনি যদি অ্যাপারচার ম্যাক্সিমাম করতে চান, সেক্ষেত্রে আপনি 22 পর্যন্ত এটার অ্যাপারচার নিয়ে যেতে পারবেন। এটা ছিল এটার ফিচার যেটা আমরা প্রোডাক্ট পেজ থেকে দেখতে পারি। সো এখন আপনি এই লেন্সটা দুইভাবে চেক করতে পারেন। আপনি যদি ভিডিও কোয়ালিটির কথা চিন্তা করেন সেটা একটা, এবং ফটো কোয়ালিটি দুইভাবে চেক করতে পারবেন। সো ভিডিও কোয়ালিটি আপনি এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিরকম ভিডিও কোয়ালিটি, এবং ফটোর জন্য আমি কিছু ফটো অ্যাড করে দেবো। এটা ভিডিও কোয়ালিটি আপনি দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি বলি আমার লাইট হিসাবে, তাহলে আপনি আমার পিছনে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে একটা সফট লাইট আছে। এই সফট লাইটটা এদিকে শ্যাডো না আছে সেই কারণে দেওয়া, এবং এখানে একটু বেশি আলো আসতেছে। সো আমি এইটা চাচ্ছিলাম, এই কারণে এটা দিয়েছিলাম। এবং যদি আপনি পিছনে দেখেন, এগুলো কিন্তু সব ব্যাকগ্রাউন্ড লাইট, এগুলো মেইন লাইট না। সো মেইন লাইট হিসাবে আপনি এটা ধরতে পারেন। এই সাইডে আছে, এবং এই সাইডে যদি আপনি দেখেন সেখানে একটা ফ্ল্যাট লাইট আছে, যে ফ্ল্যাট লাইটের জন্য একটু হালকা ব্লুইশ একটা ভাব আমার এই সাইডে আছে। এবং মেইন লাইট হিসেবে আমি কিন্তু জাস্ট একটা সফট বক্স ইউজ করতেছি, খুবই চিপ, 1300 টাকা দাম এই সফট বক্সটার। আমি এই সফট বক্সটার রিভিউ হয়তো দিব, এবং এই সফট বক্সের ভিতরে শুধুমাত্র একটা হোল্ডার আছে লাইটের, আপনি একটা হোল্ডার ইউজ করতে পারবেন। সেখানে আমি 60 ওয়াটের একটা ফ্যান টাইপ যে লাইটগুলো ওগুলো লাগাই রাখছি, এবং আমার ISO আছে 200,
অ্যাপারচার আছে 2.8 এবং শাটার স্পিড আছে 1/100। সো আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে এরকম একটা পজিশনে আমি এই কোয়ালিটি পাচ্ছি। সো আপনি এখান থেকে কিন্তু লেন্সের কোয়ালিটিটা আপনি বুঝতে পারবেন। এটা তো হলো আপনার লেন্স কোয়ালিটি। এখন আপনি আরেকটা জিনিস চিন্তা করতে পারেন যে আমার ক্যামেরাটা আমার কাছ থেকে কত দূরে আছে, কেননা যেহেতু আমি বললাম যে ইনডোরে শ্যুট করার জন্য। সো এইটাও একটা ফ্যাক্ট যে কত দূরে আছে। সো আমি যদি মাপি এখান থেকে আমার এখান পর্যন্ত মাপি 25 ইঞ্চি, আপনি 25 ইঞ্চি দূরত্বে রাখলে কিন্তু এরকম একটা ফুটেজ পাবেন। সো আপনি যদি এরকম হয় যে আপনি টেবিলের এক পাশ থেকে আরেক পাশে শ্যুট করছেন, যেটা ম্যাক্সিমাম মানুষ শ্যুট করে। সো টেবিল কিন্তু মোটামুটি 30 ইঞ্চি হয়। সো আপনি খুব সহজে একটা ভালো শ্যুট নিতে পারবেন। আরেকটা কথা যদি আমি বলি সেটা হচ্ছে এই লেন্সটা কিন্তু ব্লগিং এর জন্য একদমই আইডিয়াল না। আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে গিম্বেল আছে এবং তার উপরে ক্যামেরাটা আছে। সো একটু দূরত্ব কিন্তু হয়ে যাচ্ছে ক্যামেরার সাথে আমার ফেসের, তারপরেও কিন্তু অনেক ক্রপ হয়ে গেছে। সো এখন যদি কেউ এরকম গিম্বেল দিয়ে ইউজ করেন এবং এরকম ক্রপ থাকলেও আপনার ইউজ করতে প্রবলেম না হয়, সেক্ষেত্রে আপনি এটা ব্লগিংয়ের জন্য নিতে পারেন। বাকি আমি ব্লগিংয়ের জন্য সাজেস্ট করবো না, আমি জাস্ট ইনডোর এই যেগুলো ফেস ক্যাম ভিডিও এটার জন্য সাজেস্ট করবো। সো চলুন আবার রিভিউতে চলে যাই। এটা তো গেলো কোয়ালিটির কথা, এবং ভিডিওতে একটা যেটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার কত তাড়াতাড়ি ফোকাস চেঞ্জ করতেছে এবং ঠিকমতো ফোকাস করতেছে কিনা। সো এই কারণে আমি আমার যে লেন্সটা এটা আমার ফেসের সামনে নিয়ে আসবো এবং আপনি তাইলে বুঝতে পারবেন যে এটার ফোকাস শিফটিংটা কত ভালোভাবে হচ্ছে। সো এটা আরেকটা কথা বলে রাখি যে আমার ক্যামেরাটা 3 বছর পুরাতন, সেই হিসেবে আপনারা দেখবেন যে কীভাবে ফোকাসটা শিফটিং করতেছে। কারণ যদি নতুন ক্যামেরা হতো তাহলে কিন্তু শিফটিংটা কিন্তু অনেক খুব ভালো হতো। সো এটা আমি সামনে রাখতেছি, রাখলে বুঝতে পারবেন যে কীভাবে ফোকাসটা চেঞ্জ করতেছে। সো 3 বছর আগের একটা বডিতে এই লেন্সটা ইউজ করা হচ্ছে, সেই হিসেবে আমার যেটা মনে হয় মোটামুটি ফোকাস শিফটিং ঠিকই আছে। আমি বলবো না খুব ভালো এবং বলবো না খুব খারাপ, মিডিয়াম আমি রাখবো এটা। এখন আমি এই লেন্সটার কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক বলবো। প্রথমে আমি খারাপ দিকগুলো বলি, কারণ আমার কাছে খারাপ দিক একটু কম মনে হয়েছে ভালো দিকের তুলনায়। সো প্রথম খারাপ দিক যেটা আমি বলবো সেটা হচ্ছে যে এটা আপনি 50 mm যেরকম ক্লিয়ার ফুটেজ পাবেন, এখানে কিন্তু সেরকম ক্লিয়ার পাবেন না। কেননা প্রথমে যেটা বললাম এটা 1.8 এবং এটা 2.8 অ্যাপারচার, এই কারণে। সো এটা একটা খারাপ দিক আমার মনে হয়েছে। এটা ছাড়া আমি সেরকম খারাপ দিক পাইনি যদি আমি প্রাইসের সাথে কম্পেয়ার করি। অবশ্যই আপনি যদি অনেক দামি লেন্স, লাখ টাকা বা 60-70 টাকা দামের লেন্স সেগুলোর সাথে তুলনা করেন, অবশ্যই এটার কোয়ালিটি সেরকম আপনি পাবেন না। বাট এই লেন্সটার প্রাইস হিসাবে আমি বলবো যে বাকি খারাপ দিকগুলো অ্যাকচুয়ালি ধরা উচিত না আমার মতে। এখন যে ভালো দিকের কথা বলি, প্রথম তো এটা একটা ভালো দিক, 24 mm আমরা ফোকাল লেন্থ পাচ্ছি, তার সাথে 2.8 পাচ্ছি। সো আপনি এরকমভাবে খুব কাছে থেকে ক্যামেরা রাখেও শ্যুট করতে পারতেছেন, প্লাস আপনার কোয়ালিটিও ভালো থাকতেছে। কিট লেন্স যেরকম খারাপ কোয়ালিটিতে থাকে সেরকম কোয়ালিটি আপনি পাচ্ছেন না, একটু ভালো কোয়ালিটি পাচ্ছেন। সো এটা অবশ্যই একটা ভালো দিক আমি বলবো। আরেকটা যদি ভালো দিক বলি, এটা খুবই কম্প্যাক্ট, আপনি আপনার প্যান্টের পকেটে নিয়েও ঘুরতে পারবেন, এত ছোট এই লেন্সটা। সো এটা অবশ্যই একটা ভালো দিক এই লেন্সটার। আরেকটা যেটা ভালো দিক সেটা হচ্ছে এটা খুবই লাইট ওয়েট, 125 গ্রাম যেটা বললাম, আপনি বুঝতে পারবেন না যে আপনার হাতে কোনো একটা কিছু আছে, এত লাইট ওয়েট। এবং আরেকটা যেটা খুবই ভালো দিক ভিডিওগ্রাফির জন্য সেটা হচ্ছে এটা STM লেন্স। সো ফোকাস শিফটিংয়ের সময় কোনো শব্দ হবে না এবং ফোকাসটা খুব স্মুথলি শিফট হবে। সো এগুলো আমার কাছে ভালো দিক এবং খারাপ দিক মনে হয়েছে। সো এই ছিল আমার ভিডিওটা। সো নর্মালি যেভাবে মানুষ রিভিউ দেয় আমি সেভাবে অ্যাকচুয়ালি রিভিউ দিই না, আমি আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স সেটাই শেয়ার করি। সো আই থিঙ্ক ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।